মেধাবী অমেধাবী ছাত্রগুলিকে, নিরীহ প্রাণগুলিকে তোমরা গুলি করে কেমনে রাস্তায় রক্তে ভাসিয়ে দিচ্ছ? কেন? কে তোমাদের এই অধিকার দিয়েছে? কে দিল? অর্ডার দিতেই পারেন, দেশ স্বাধীনতা অনেক কিছু, কিন্তু আমার তো বিবেক আছে, আমার কি করা উচিত আর না করা উচিত। আমার তো কিছুটা বুদ্ধি আছে, আমি সেনাপ্রধান এমনি এমনি হইনি। আমাকে তো বুঝতে হবে যে কোন অর্ডারটা আমাকে মানা উচিত, কোন অর্ডারটা আমার মানা উচিত না। এই দেশটা কার? দেশটা আমাদের সবার। এই মাটি, হাওয়া, মাটি, কাদা মাটির মধ্যে আমরা বড় হয়েছি। কাজে অর্ডারই চলবে দেশ। যাতে আল্লাহর অর্ডার সবচেয়ে মানা উচিত ছিল সব। যে আল্লাহ কি বলেছেন, আমাদের ইসলাম কি বলেছে, আমরা সে পাশ দিয়ে কতটুকু হাঁটি, কতটুকু আমরা শুনি। এই তাজা প্রাণগুলিকে মারার জন্য কি সেনাপ্রধান বা সরকার প্রধান আছে? না, আমরা তাদের কাছে বিচার চেয়েছিলাম। ছাত্র, শিক্ষক, বাবা মা, ভাই বোন সবাই রাস্তায় নেমেছে। কিসের জন্য? যারা দেশের প্রধান, যারা দেশ চালান, তাদেরকে আমি একটু অনুরোধ করি যে আপনারা একটু বিবেক নিয়ে চিন্তা করেন। ৭১-এর বীর শ্রেষ্ঠ শহীদ সার্জেন্ট লেফটেন্যান্ট মতিউর রহমানের সহধর্মিণী মিলি রহমানের তিনি জাতির উদ্দেশ্যে তার আহ্বান আজকে পেশ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে সকাল থেকে আপনার সাথে কথা হচ্ছিল, আপনাকে আমরা স্যালিউট করি, আপনার প্রতি শ্রদ্ধা, এবং আপনার উপস্থিতি আমাদের জন্য অনেক অনুপ্রেরণার, অনেক আবেগের। যে আপনার স্বামী বাংলাদেশ এই জাতির যে জন্ম, এই জন্মের ব্যাপারে যে ভূমিকা রেখেছিলেন, সেটা এই বাঙালি জাতি যতদিন জীবিত থাকবে ততদিন তাদের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। আপনার প্রতিও আমরা সেই শ্রদ্ধা এবং স্যালিউট জানাই আপনাকে। হাসান ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যিনি তার সহধর্মিণী, এবং তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি মনে করেন যে, তিনি বলেছেন আমাদেরকে যে, আমি কোনো দল বা কোনো মতের ধারধারী না, আমি বাংলাদেশ আমার দল, বাংলাদেশ আমার মত। এই বর্তমান পরিস্থিতিতে আমি বাংলাদেশের সবার উদ্দেশ্যে আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে আমি একটু বক্তব্য রাখতে চাই। এই জন্য তিনি আজকে কথা বললেন। থ্যাংক ইউ আপনাকে মিলি রহমান, ওয়েলকাম। এবং আপনি 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 যা বলতে চান, জি প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম। জি, আমি সুদূর আমেরিকা থেকে বলছি। একটু আগে আপনাদের বলেছে, আমি শারীরিকভাবে হয়তো আমি আমেরিকায় আছি, কিন্তু মানসিকভাবে সত্যিকার অর্থে আমি এখন সম্পূর্ণভাবে বাংলাদেশে সেই ছাত্রদের সাথে আছি, পাশে আছি। প্রতিটা মুহূর্তে আমি তাদের অনুভূতি, তাদের কষ্ট, তাদের বেদনা আমি ফিল করতে পারি। যার জন্য আমি অস্থির হয়েছিলাম যে আমরা মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সেই মানুষের আমরা বিবেককে আমরা একেবারে হারিয়ে ফেললাম। বিবেক বলতে আমাদের কোনো কাজ করছে না, ভালো মন্দ বোঝার ক্ষমতাকে আমাদের হারিয়ে গেল। সেই জন্য সেই বিবেকের তাড়নায় আমি আজকে দুটো কথা বলতে চাই। দেখেন, ৭১-এ সে স্বাধীনতার যুদ্ধে, যেখানে আমি পাকিস্তানের করাচিতে ছিলাম আমার স্বামীর সাথে, চারিদিকে আমার পাকিস্তানি, সেখানে আমার স্বামী আমাকে ফেলে রেখে যুদ্ধে চলে গেলেন এবং আমাকে বলে গেলেন যে, আমি চলে গেলে তোমাকে কিন্তু ওরা ধরে নিবে, অত্যাচার করবে, তুমি একটু অত্যাচার সহ্য করো। তিনি চলে গেলেন। আমরা 23টা দিন আমি এই অন্ধকার কূপের মধ্যে ছিলাম। 23 দিন পর বের হয়ে এসে তারপর আমি বাংলাদেশে ফেরত আসি, তথাকথিত পূর্ব পাকিস্তান ফেরত আসি সেপ্টেম্বরের 29 তারিখে। কিন্তু আমার কথা হলো, আমি কেন শুধু আমার স্বামীকে হাসি মুখে, আমি একবারও বাধা দিইনি, যেতে দিয়েছিলাম। কারণ আমার স্বামী যে উদ্দেশ্যে গিয়েছিলেন, উনি একটা সামরিক অফিসার ছিলেন। তিনি যখন প্রথম ওথ নেন, তিনি সেই ওথ বা শপথ নিয়ে বলেছিলেন দেশের স্বাধীনতা রক্ষার্থে তিনি যা কিছু করার তিনি সেটা করবেন। কিন্তু সেই ৭১-এ সেই স্বাধীনতা রক্ষার্থে যে কাজটা হয়েছিল, যে অর্ডারটা উনি পেয়েছিলেন, সেটা তিনি তার বিবেকের কাছে সেটা মনোভূতি ছিল না। তিনি বুঝেছিলেন যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের যে বিশাল ফাটল, যে কারণ, সেটা ঠিক ছিল না বিধায় উনি যুদ্ধে চলেছেন এবং পূর্ব পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন। আজ এত বছর পরে 2024 সালে
এই যে ছাত্ররা বের হয়েছে, এই যে ছাত্রদের বাবা মা ভাই বোন সবাই যে আজকে রাস্তায় নেমেছে, কিসের জন্য? সেই বৈষম্য, সেই দাবি, সে চাওয়া পাওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছিল ভালোভাবে। কাউকে না কাউকে, কারো না কারো কাছে বলতে হবে, কারো না কারো কাছে চাইতে হবে। কার কাছে যাবে? যাদের হাতে সে যে ক্ষমতা আছে সে চাওয়া পাওয়া পূরণের, তাদের কাছে যাবে। সন্তান কার কাছে চায়? বাবা মার কাছে চায় প্রথম। বাবা মা সেই সন্তানের সে দাবি পূরণ করতে পারলে করেন, না পারলে না করেন, সেটা অন্য কথা। কিন্তু যখন না হয় তখন ছেলেপেলের মনেও একটা ক্ষোভের সৃষ্টি হয়। সেরকম আর ছেলেপেলেরা যে মাঠে নেমেছে তা সে চাওয়া পাওয়ার এগেনস্টে নেমেছে, চাওয়া পাওয়ার দাবি নিয়ে নেমেছে। ৭১ যুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের শত্রুপক্ষের সাথে। আর ২০২৪ সালে যে ছেলেপেলেগুলো রাস্তায় নেমেছে তারা কাদের সাথে যুদ্ধ করছে? নিজেদের বাঙালি আরেক ভাইদের সাথে, যারা এক মাটিতে, এক বাতাসে, এক পানিতে খেয়ে বড় হয়েছে। তারা হয়তো ভিন্ন কাজ করছেন, তারা দেশের রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে বাহিনী, নানান বাহিনী তারা আছেন। আর যারা পড়াশোনা করছে দাবি নিয়ে তারা, কিন্তু সবাই তো বাঙালি। খুঁজে দেখা যাবে যে সবাই সবার আত্মীয়, কোনো না কোনোভাবে সবাই সবাইকে চেনে। কি করে তাদের বিবেক একটু নাড়া দেয় না? এই যে যুদ্ধগুলি হচ্ছে, এই যে গুলি বর্ষণ হচ্ছে, এই যে এত এত ছেলে পেলে শাহাদাত বরণ করছে, তারা কিভাবে পাচ্ছে? তাদের বিবেককে একটু নাড়া দিচ্ছে না। তারা কাজ করছে কোনো না কোনো, কারো না কারো কমান্ডের কারণে। কেউ না কেউ তাদেরকে বলেছে যে এই কাজগুলি এইভাবে তোরা প্রতিহত করতে হবে, ছাত্ররা নামলে। সেটা কারা? আমাদের স্বল্প জ্ঞানে আমরা যেটা বুঝি, দেশের স্বাধীনতা রক্ষার্থে সেনাবাহিনী প্রধান, এবং তার প্রধানকে চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ আর্মি যিনি আছেন তিনি দেশ রক্ষার্থে সর্বোচ্চ আগে এগিয়ে আসবেন, এবং তিনি বুঝবেন যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তারও তো বিবেক বলে কিছু আছে। সেও তো একদিন মারা যাবে, সবাই মারা যাবে। তাদের সন্তান কি বলবে? আজকে আমরা ৭১ যুদ্ধে যারা খারাপ কাজ করেছে তাদের বাচ্চাদের, তাদেরকে আমরা বলি রাজাকার। সেই রাজাকারের বাচ্চাদের আজকে কি অবস্থা হচ্ছে? তাদের বাপের কারণে, তাদের বাপের গণ্ডগোলের কারণে, তাদের বাপের অত্যাচারের কারণে আজকে তারা আখ্যায়িত সমাজে তারা গ্রহণযোগ্য নয়, পাচ্ছে না। তারা হচ্ছে রাজাকারের বাচ্চা। কিন্তু তাদের তো দোষ ছিল না, দোষ ছিল বাবা মায়ের। কাজে এখন যারা বাবা মা, আর্মি, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, লোকজন, পুলিশ যারা আছে, তাদেরকেও চিন্তা করতে হবে। তাদেরকেও একসময় চলে যেতে হবে। তাদের বাচ্চারা কি পরিচয় বড় হবে? তারা কি করে বলবে যে আমার বাবা অমুককে মেরেছে, আমার বাবা এটা করছে? তারাও কি রাজাকার হিসেবে আখ্যায়িত হবে? তাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের বিবেক কি বলে। এই দেশের আমারই ভাই, বাঙালি বাঙালি এইভাবে মারার উত্তরটা কি দিবে তাদের সন্তানের কাছে? তারা কি ভাবে মুখ দেখাবে? তারাও ভবিষ্যতে রাজাকার হিসাবে পরবর্তী জেনারেশনের কাছে আখ্যায়িত হবে। তাই যে আমি তাদেরকে অনুরোধ করব, তাদের কাছে বলবো, আপনারা চিন্তা করেন, অর্ডার আসবে, অনেক কিছু অর্ডার আসবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কেন? তার একটা বিবেক দিয়েছে আল্লাহ। আল্লাহ বলছি তোমার সব ভাগ্য নির্ধারণ করি আমি, কিন্তু তোমাকে আমি সাথে সাথে একটা বিবেকও দিলাম। তুমি চিন্তা করে দেখবে তোমার কি করা উচিত আর কি করা উচিত না। করা উচিত না, হয়তো তুমি সাময়িক কষ্টে থাকবে, হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু বিবেকের কাছে তুমি পরিষ্কার থেকো। কেননা একদিন তোমাদের আমার কাছে আসতে হবে, তখন আমার কাছে বিচারের জন্য দাঁড়াতে হবে। তখন আমাকে তোমাদের সে কৈফিয়ত আমি তলব করি, তোমরা কি বলবে? যে আমাদের অর্ডার হয়েছিল বলে আমরা কাজ করেছি, আমরা এই কাজ করেছি যেটা আমাদের করা উচিত ছিল না। না, আমাদের তখন বিবেক দিয়ে চিন্তা করা উচিত ছিল আমরা কেন মারছি, এই দাবিগুলিকে অন্যায়। পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের আমাদেরকে করেছিল, আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম কেন? আমরা জানতাম সেটা অন্যায়। এখন তো আমরা কিছু বুঝি না এটা জিনিস, ছাত্রদের দাবিগুলি। এখন ছাত্র, শিক্ষক, বাবা মা, ভাই বোন সবাই রাস্তায় নেমেছে। কিসের জন্য? একটুখানি অবিচারের কারণে, একটুখানি বিবেকের তাড়নায় তারা চালিত হচ্ছেন বলে। যারা উপরে আছেন, যারা দেশের প্রধান, যারা দেশ চালান,
তাদেরকে আমি একটু অনুরোধ করি যে আপনারা একটু বিবেক নিয়ে চিন্তা করেন যে কি করা উচিত। এতগুলি তাজা প্রাণ ঝরে গেল, এতগুলি বাবা মার মন বুক খালি হয়ে গেল, তারা কি নিয়ে বেঁচে থাকবে, তাদের কি হবে? আমাদের স্বামী, আমার স্বামী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বা ৭১-এর যত মুক্তিযোদ্ধা সবাই বীরশ্রেষ্ঠ, কারণ তারা তার অকাতরে প্রাণ দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, শত্রুর বিরুদ্ধে লড়েছে। যে এখন কি হবে? এখন যারা মারা যাচ্ছে, যারা মারছে, নির্বিচারের সামনে দাঁড়িয়ে গুলি করে মারছে, তারা কি জবাব দেবে? নিজেদের কাছে কি জবাব দিবে? তাদের সন্তানের কাছে কি জবাব দিবে? পৃথিবীর মানুষের কাছে কি জবাব দিবে? তারা দেখা যাচ্ছে একটু চিন্তা করে, বিবেকের কাছে চিন্তা করে, বিবেকের উপর ফেলে দিয়ে তাদের এগিয়ে আসা উচিত এবং থেমে করা, এটা সমাধান করা উচিত। আর যা কিছু এখন হয়েছে, এটা সমাধান কি? আমরা কিছু বলতে চাই না, সমাধান আমরা দিতে চাই না, আমাদের সমাধান নাই, আমাদের সমাধান দেওয়ার বিবাদ ক্ষমতা নাই। সমাধান যারা দিবেন তারা যেন একটু চিন্তা করেন এই সমাধানটা। তুমি একটা গন্ডগোল পাকে তারপর তুমি মাপ চাওয়ার তো কোনো দোষ নাই, মাপ চাওয়ার তো মাপের উপরে তো কিছু নাই। তুমি সব দেশবাসী সবাইকে ডেকেও তো মাপ চাওয়া যায়, সবাইকে বলা যায়। কিসের তুমি চেয়ারের কি মূল্য? চেয়ার কি হবে? এই চেয়ার নিয়ে কি কবরে যাবো আমরা? সব সাময়িক। ওই আলটিমেটাম যেখানে বিচার হবে সেই বিচারের কথা চিন্তা করে আমাদের প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। কাজে আমি সবার কাছে প্রার্থনা করি, সবার কাছে ২ হাত চেয়ে মনোজাত করি, প্রার্থনা করি, অনুনয় করি, যারা আজকে নানান বাহিনী নামে পরিচিত তারা একটু ক্ষান্ত হন, তারা নিজেদের কাছে নিজেরা বুঝেন যে তারা কি করছেন, কার অর্ডারে করছেন বা নিজের বিবেকের অর্ডারেই তারা করছেন। তারা একটু চিন্তা করে দেখেন, সেনাপ্রধানের কাছে চিন্তা করেন, আল্লাহ তাআলার কথা চিন্তা করেন যে যেখানে একদিন যে এইগুলির উত্তর দিতে হবে, আপনি তো উত্তর ছাড়া বাঁচতে পারবেন না। প্রত্যেককে উত্তর দিতে হবে, প্রত্যেককে প্রতিটা কাজের জন্য উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে। তাজা তাজা প্রাণ, তারা কিচ্ছু করেন, কিচ্ছু করেন এই দেশ, কোনো অন্যায় করেন না, কোনো কিছু করেন, মানুষ মারে রেখে। তারা সাধারণ ছাত্র, তারা সাধারণ ছাত্র, একটা দাবি নিয়ে এসেছিল, তার জন্য তাদের কি দাবির বদলে কি দিতে হলো? তাদের জান দিতে হলো, তাদের প্রাণ দিতে হলো, তাদের রক্ত প্রবাহিত হলো, সমস্ত রাস্তা লালে লাল হয়ে গেল। এই রক্তের কি এমনি চলে যাবে? এই রক্তের কৈফিয়ত তোমাদের দিতে হবে না? যারা রক্ত বের করেছে তোমাদের একদিন, আজকে আমার কাছে উত্তর না দাও, আজকে দেশের মানুষের কাছে উত্তর না দাও, কিন্তু আলটিমেটলি তো তোমাদের উত্তর দিতে হবে, দাঁড়াতে হবে। এবং তোমাদের যারা বংশধর বেঁচে আছে তাদেরকে সারা জন্ম এগুলি উত্তর দিতে হবে। তুমি তাদের কথা মনে করো, তারাও তো তোমার সন্তান। তুমি তাদের কথা চিন্তা করে নিজেকে দূরে রাখো, এই সমস্ত অন্যায় কাজ দিয়ে দূরে রাখো। আমি সেনাবাহিনী প্রধানের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি একটু বিচার করেন, আপনি একটু চিন্তা করেন কি হচ্ছে আর কি হতে যাচ্ছে আর কি হবে, এবং এই রেজাল্টটা কি হবে সেটা আপনিও জানেন। আপনি কি সেনাপ্রধান? মানে সবাই সেনাপ্রধান হয় না, আপনি হয়েছেন কেন? এটা আল্লাহর তরফ থেকে আপনার কাছে সেই পদমর্যাদা দেওয়া হয়েছে বলে আপনি সেনাপ্রধান হয়েছে। সবাই কি রাষ্ট্রপ্রধান হয়? সবাই কি সেনাপ্রধান হয়? সবাই কি প্রধানের জায়গায় বসে, বিচারের জায়গায় বসে? কিন্তু যারা বসে তাদেরকে মনে রাখবেন, এখানে আপনি বিচারের জায়গায় বসেছেন, কেননা আপনাদেরকে সবচেয়ে আগে বিচারে দাঁড় করানো হবে, যে বলেন আপনারা কি করছেন। কাজে সেই কথা চিন্তা করে আপনারা নিজেদেরকে দূরে রাখেন। এখনো শুধরাবার সময় আছে, দেশকে ঠান্ডা করেন। এই আর তাজা প্রাণ সরায়েন না, আর তাজা প্রাণকে রক্ত রাস্তাঘাট ভাসায়েন না। ছোট্ট শিশু সে কে দোষ, আর বড় যুবক ছেলেদের কি দোষ, এটা আপনার মাথায় রেখে একটু বিবেচনা করে একটা সলিউশন সমাধানে আপনারা আসেন, এইটুকু মিলাতে করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ খালা। খালা, আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর কথা বারবার বলেছেন, সেনাপ্রধানের কথা বলেছেন, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশের সরকার প্রধান এবং তিনি আপনার মোস্ট প্রবাবলি মেয়ের মতোই হবেন, তার প্রতি আপনার কোনো আহ্বান আছে? না, আমি কোন সরকার প্রধান, কেন প্রত্যেকে সেনাপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রী উনি আর আমি কন্টেম্পোরারি, একই সাথে একই বয়সের আমরা। কাউকে বিবেকটা খুঁচিয়ে দিতে হয় না। উনি যথেষ্ট বুদ্ধিমান, দেশ স্বাধীন করেছেন, তার বাবা ডাকে ৭১ যুদ্ধ হয়েছিল, তার কন্যা এসে যদি এত ছাত্র দলের মধ্যে গুলি চালাবার অর্ডার দিয়ে থাকেন, আমি বলছি সেনাপ্রধানের কথা, প্রধানমন্ত্রী অর্ডার দিতেই পারেন, দেশ স্বাধীনতা অনেক কিছু,
কিন্তু আমার তো বিবেক আছে, আমার কি করা উচিত আর না করা উচিত। আমার তো কিছুটা বুদ্ধি আছে, আমি তো সেনাপ্রধান এমনি এমনি হইনি। আমাকে তো বুঝতে হবে যে কোন অর্ডারটা আমাকে মানা উচিত, কোন অর্ডারটা আমার মানা উচিত না। এই দেশটা কার? দেশটা আমাদের সবার। এই মাটি, হাওয়া, মাটি, কাদা মাটির মধ্যে আমরা বড় হয়েছি। কাজে অর্ডারই চলবে দেশ, যাতে আল্লাহর অর্ডার সবচেয়ে মানা উচিত ছিল সব। যে আল্লাহ কি বলেছেন, আমাদের ইসলাম কি বলেছে, আমরা সে পাশ দিয়ে কতটুকু হাঁটি, কতটুকু আমরা শুনি। এই তাজা প্রাণগুলিকে মারার জন্য কি সেনাপ্রধান বা সরকার প্রধান আছে? না, আমরা তাদের কাছে বিচার চেয়েছিলাম। আমরা সন্তান যেমন বাবা মার কাছে প্রথম আসে, মা এটা হয়েছে ওইটা হয়েছে, তারা যেমন বিচার করে, ঠিক তেমনি আজকে দেশে এত জনসাধারণ তারা সবাই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে তারা নিশ্চয়ই খারাপ কি। প্রধানমন্ত্রী তাদের ডেকে প্রথমে কোলে তুলে নিয়ে কথা বলতে পারতেন, মায়ের জাত, আমরা মেয়েরা মায়ের জাত, তারা বলতে পারতেন, বুঝতে পারতেন। কিন্তু যেটা হয় নাই সেটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমি সমালোচনার মধ্যে যেতে চাই না, কারণ আমার সে ক্ষমতা নেই সে বিচার। আপনার শরীর কি ভালো আছে? আপনার শরীরটা ভালো আছে কি? আমার শরীরটা ভালো নাই মানে কি, আমি মোটামুটি বিছানায় থাকি, বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশি দূর লং জার্নি করতে পারি না, একেবারে এরকম অবস্থাতেই আছে আর কি। তবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল বোধ হয় এই দিনটা দেখার জন্য। নিজের যত্ন নেওয়া যায় না ভাই, যা হচ্ছে দেশে, এতে নিজের বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা সব কিচ্ছু নাই, কিছু করতে পারছি না আমাদের ছেলে পেলের জন্য। যে ছেলে পেলের আমাদের সব, এই দেশটার জন্য আমরা জেল খেটে আসছি, অতটুকু ছোট্ট বাচ্চা নিয়ে বাবা ডাকতে পারেনি। আর সেই দেশটা আজকে এরকম। আমি আমার স্বামীর কথা বেশি চিন্তা করি, তাদের আত্মা জানি কি কষ্ট পাচ্ছে যারা ৭১ এইভাবে মারা গেছে। এই দেশটার এই অবস্থা দেখার জন্য তারা নিশ্চয়ই আজকে মারা যায়নি সেদিন, তারা নিশ্চয়ই হাহাকার করতেছে। আল্লাহ এই দেখার জন্য সেদিন আমরা বউ বাচ্চা ছেলে পেলে সব রেখে দিয়েছি। ঘটনা শুনেছেন ৭১ মা তার ছেলেকে বলছে যুদ্ধে যাচ্ছ যাও, পিছন দিয়ে যেন গুলি না আসে। আমরা সেরকম মা, আমরা সেরকম মা। আমরা চাই না আমাদের সন্তানকে কেউ পিছন দিয়ে গুলি করুক, সামনে দিয়ে গুলি করুক। আমরা আমাদের অধিকার চাইতে চাই, আমরা আমাদের এই দেশকে সোনার বাংলা বানাতে চাই। আমরা কোনো দল বুঝি না, কিচ্ছু বুঝি না, আমরা দেশ চাই। দেশ কোনোখানে চলে যাবে না, যেতে দিব না আমরা। যে বাংলাদেশ আপনার চোখের সামনে, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, তারা রাস্তার মধ্যে আছে, পলিটিক্যাল লিডারশিপ আছে, আমাদের প্রধানমন্ত্রীও, আমাদের আওয়ামী লীগের লোকরাও, আমাদের বিএনপিও, সবই তো একই দেশের লোক। এবং এই অবস্থায় আপনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে আপনার স্বামীর যে অবদান, আপনার যে পাশে থাকার যে চেতনা, এইসব মিলিয়ে এই জাতি আপনার সামনে সবাই আপনার এই অবস্থায় আপনার আবেদন কি তাদের সামনে এই মুহূর্তে? শুনেন, আজ থেকে 10 বছর হবে হয়তো, আমার বছরটা মনে নেই। আমি তখন বাংলাদেশে, আমি বলেছিলাম, পত্রিকা এসেছিল কাটিংটা, যে এই দেশটা কোনো বাবারও না, কারো স্বামীরও না, এই দেশটা সম্পূর্ণ জনগণের। এই জনগণের অধিকার আছে কথা বলার, এই জনগণের ভাব প্রকাশের অধিকার আছে, ভালো মন্দ বিচারের অধিকার আছে। কাজে এখানে ডিক্টেটরশিপ, এখানে তোমার ইচ্ছা অনিচ্ছা যারা শাসন করবে তারা চাপাই দিতে পারে না, পারবে না, কারণ এটা তোমার না তো, এই দেশটা তো আমাদের। আমাদের যারা আজকে রাস্তা দাঁড়িয়েছে তাদের, তারা কি বলবে সেটা যদি তোমাদের শোনার ধৈর্য না থাকে, সেটা শোনার মতো মন মানসিকতা যদি তোমাদের না থাকে, সেটা শোনার মতো মানসিকভাবে থাকতে হবে যে না আমরা এরা। অবশ্য আরেকটা কথা আছে ভেতরে, আমাদের তো ইলেকশন হয় না, কাজে ওরাও বুঝতে পারে না যে আমরা আসলে ওদের পাওয়ার, যে ওরা ভোট দিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে, না আমরা ভোট নিয়ে আমরা নিজেরা দাঁড়িয়ে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। কোনটা? তারা তো প্রকৃত ভোটে গণতান্ত্রিকভাবে তো তারা আসে নাই ভোটে। কাজে ওই জনগণের দাবি, জনগণের চাওয়া পাওয়া ওরা ওটা নিতেই পারে না। ওরা জনগণের আবার চাওয়া পাওয়া কি, আমরা যা মনে করবো তাই হবে, সেইটাই হয়ে আসছে আমাদের দেশে। সেই জন্যই আমরা বলতে চাই যে জনগণকে বাদ দিয়ে দেশ না, দেশকে বাদ দিয়ে জনগণ না। কাজে এই দেশের মাটি রক্ষার্থে জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণের ভালো মন্দ শুনতে হবে, শুনে প্রকৃতপক্ষে ডেমোক্রেসি এনে ইলেকশন করে ভোট দিয়ে দাঁড়াতে হবে, এই দেশকে শাসন করতে হবে। আর আমি বলেছি এই কাজে সহায়তা করবে কে? কেন যারা এত বছর 52-53 বছর বয়স হয়েছে দেশের, এই 53 বছরের মানুষের ধৈর্যের একটা সীমা আছে,
এবং হজম করারও একটা শক্তি আছে। সেই জন্য সেনাবাহিনীকে দিয়ে আমি বলেছি যে একটা শক্তি লাগবে, যাদের শক্তিতে ভয় পেয়ে, যারা চাপে, তারা এই ভালো পথে করতে এগিয়ে আসবে, সাহস, তারা চিন্তা করবে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। যেমন সন্তান করতে পারে না, না বাবা বকবে আমি এই কাজটা করবো না, যেমন সেরকম এই দেশের সুশাসন, দেশের ডেমোক্রেসি আনতে হলে এইভাবে সুন্দরভাবে ভোটার নির্বাচন করে, নির্বাচন যদি ঠিক মতো না হয়, আমার চাওয়ার লোক যদি না আসে, আমাদের চাওয়ার লোক যদি না আসে, সে আমাদের চাওয়াটা বুঝবে কি করে? সেজন্য সরকারকে দোষ দিলাম না, সরকার বুঝে না। সরকার শুধু তার চাওয়া পাওয়া বুঝে, তার নির্দিষ্ট গোষ্ঠীর লোকের চাওয়া পাওয়া বুঝে, তার বাইরের লোকের চাওয়া পাওয়ার তো তাদের কাছে কোনো দাম নেই। তারা কে? আমরা কারা? আমরা জানা, আমরা তো কেউ না, কিন্তু আমরা তো জনগণের, আমরা তো দেশের মাটির মানুষ। তুমি তোমার নির্দিষ্ট কোটা বানায়, নির্দিষ্ট করে তুমি সিলেক্টেড করে তুমি দেশ চালাবে? অন্যায় বেশি দিন থাকে না, অন্যায়েরও একটা শেষ আছে, সব কিছুর শেষ আছে, একদিন ধসে পড়বে, সেটা খেসারত তোমাকেই দিতে হবে। এই দুনিয়াতেও দিবে, ওই দুনিয়াতেও দিতে হবে, এটার থেকে তো কারো মুক্তি নেই। কাজে এখনও সমস্যায়, সেই জন্য বারবার সেনাপ্রধানের নাম বলছি কেন, যে আপনাদের হাতে শক্তি আছে, আমাদের হাতে কোনো শক্তি নেই। আমরা গুলিকে মরার জন্য আমরা রাস্তায় দাঁড়াই, গুলিটা তো আমরা দিই না। কাজে ওনারা একদম সত্যিকার অর্থে নির্বাচন করে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য স্বাধীনভাবে নির্বাচন করে যাতে সাধারণ মানুষের শান্তি পায়, না আমাদের চাওয়ার মানুষ এবার দেশে চেয়ারে বসেছে, আমাদের চা পাওয়াটা তারা বুঝতে পারবে। চা পাওয়াটা বুঝার মতো লোক, মন মানসিকতা থাকতে হবে। কে বুঝবে? যে ওই সাধারণ মানুষের সাথে কথা বলে, তারা তো আমাদের প্রয়োজন মনে করে না। আমরা কারা? আমরা আছি গিনিপিগ, আমরা দেশে আছি, যা করতে বলে তাই করি, যা বলতে বলে তাই বলি। তাই তো আমাদের তো মানে কথা তো বলতেই পারি না, আমরা কথা বলতে পারি? আমরা তো কথা বলতে পারি না। আমি যে একজন বিশ্রেষ্ঠ আজকে আমেরিকা, আমি দেশে নাই, আমি এখানটা আসছি, আমার দেশে আমার একটা ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, আমি এখানে থাকি, আমার ছেলে মেয়ের কাছে থাকি, এবং আমি ভালো আছি, শান্তিতে আছি, অন্তত সিকিউরিটিতে তো আছি। দেশে তো আমাকে কেউ এরকম ঘরে ঢুকে তো উঠাই নিয়ে যাবে না। কোনো মেয়ের কোনো মানিজ্য, কোনো ছেলের কিছু আছে? কোনো বাপ মা ঘরে শান্তিতে ঘুমাতে পারে ছেলে মেয়ে চলে গেলে? কেন? খালি তাদের ছেলে পেলেই তাদের ছেলে পেলে। এই যে একটু আগে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন, তারপর তথ্যমন্ত্রী এটা বলছে, কেন তারা মিথ্যাগুলি সাপোর্ট দিচ্ছে? এই যে আজকে সাপোর্ট দিচ্ছে, এই যে তারা মিথ্যা কথাগুলো বলছে, নির্বিচারে তারা বলছে, তারা বুঝে না এইটার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে, তাদের সন্তানদের ভোগ করতে হবে, তাদের জেনারেশন বাই জেনারেশন এই মিথ্যার অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে তাদেরকে। কোথায়? তারা বোঝে না। কিন্তু মুক্তিযোদ্ধা ছেলেপেলেরা যারা সত্যিকার ভুয়া মুক্তিযুদ্ধের দেশ ভরে গেছে, 72-73 মুক্তিযোদ্ধার লিস্ট কয়টা আছে? আর এখন সব 9 বছর, আমি জানি, আমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেশ সেবা করেছি, আমি জানি কত কোথায় কোন মুক্তিযুদ্ধে কীভাবে কার কত বয়স ছিল। তারা এখন কেন ভুয়া মুক্তিযুদ্ধের রিপোর্ট নিচ্ছে? কেন? মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখা যেতে চাকরি পাওয়া যাবে, অনেক সুবিধা পাওয়া যাবে। তাই যদি এটা না থাকতো তাহলে কিন্তু তারা এই এত ভুয়া মুক্তিযুদ্ধে আসতো না। যে সরকারে আসে নতুন মুক্তিযোদ্ধা লিস্টটা, যে সরকারে আসে মুক্তিযোদ্ধা লিস্টটা, কেন? কিসের জন্য? আমরা কি মরেই গেছি? আমাদের স্বামী গেছে, এখন আমাদের ছেলেপেলেরা যাচ্ছে, তারপরে তার ছেলেপেলেরা যাবে এই দেশের জন্য। এতই সস্তা, এতই শান্তি ওই চেয়ারে বসে, তোমার যা ইচ্ছা তোমরা তাই করবা, আর আমাদের যুগে যুগে তাই মেনে নিতে হবে। আর কেউ কোনো মতে আমার জন্মাবে না, আর কোনো দেশের মুক্তিযোদ্ধা আসবে না, তারা বলার ক্ষমতা থাকবে না, তাদের বিবেক বুদ্ধি নাই। তোমাদের কি বিবেক বুদ্ধি এতই? তোমাদের কি করবে? টাকা নেই, তুমি একটা পয়সা নিয়ে যেতে পারবে সাথীদের কবরের মধ্যে? তোমার ছেলে পেলেদের দেখলেও আমরা এখন থুতো দেয় মানুষের, আত্মীয় স্বজন ভাই বন্ধু কোনোখানে কেউ কোথাও নাই। কেন নাই? কারণ তোমরা অন্যায় করছো। দেশের সাধারণ মানুষের মেধাবী অমেধাবী ছাত্রগুলিকে, নিরীহ প্রাণগুলিকে তোমরা গুলি করে কেমনি রাস্তায় রক্তে ভাসিয়ে দিচ্ছ। কেন? কে তোমাদের এই অধিকার দিয়েছে? কে দিল? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।